ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান জনাব মন্তব্য চৌধুরী। সাবেক বিপ্লবী সভাপতি মরহুম আসলে জাহাঙ্গীর সাহেব আমার খুব আপন, আমার খুব আপন। 1975 সনে ওনার সাথে আমার ঘনিষ্ঠতা। দিলদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল দিলদারুল আলম এবং নূর, ওদের কথা আসার পরে ওই এনায়েতুল্লাহ খান মিন্টু ভাই ছিল আমাদের সকলের প্রিয় এবং আমাদের নেতাই একরকম। মিন্টু ভাই হলিডে পত্রিকা দিলদারুল আলমের ঘটনা বলতে যাইয়া ওইখানে ওই যে 32 মিনিট রোডে গভর্নমেন্ট করার জন্য জিয়াউর রহমান সাহেব যাওয়ার কথা এবং জাসদের নেতারা সব ওখানে ছিল। 9 নভেম্বর বিকেলবেলা আমিও গেছি ওখানে। সিরাজুল আলম খান দিয়া কোনো জিয়াউর রহমান সাহেব আসেনি, তখন সে বাইরে হয়ে গেল। আমিও তার পিছিয়ে বাইরে হইলাম একটা সিগারেট টানে। তো শীত, ঠান্ডা পড়ে গেছে, আমার বন্ধু আসতো। তো আমার খদ্দর জামা ছিল, পাঞ্জাবি। আমি সিগারেট টানতে এই সময় দেখলাম যে মিলিটারি গাড়ি, আর্মি গাড়ি সাইরেন বাজাইয়া ঢুকলো। ঢুকার মধ্যেই দেখা গেল যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, মানে ওই কর্নেল টায়ারকে অ্যারেস্ট করে ফেলছে। আর এখানে যে গভর্নমেন্ট করবে জিয়াউর রহমান সাহেব আসা, এদেরকে জাসদওয়ালাদেরকে ধইরা আরও যারা ছিল, মিন্টু ভাইকেও নিয়ে গেছে। এনায়েতুল্লাহ খান ছিল এখানে, এনায়েতুল্লাহ খানও নিয়ে গেছে ধরে। তারপরে নিয়ে ওখানে ছেড়ে দিচ্ছে রাত সাক্ষী করে। যাই হোক, আমি তো বাইরে রয়ে গেলাম, আমার ধরতেও পারে নাই, আর আমি ঢুকি। এখন ঘটনাটা হলো ওর পর থেকে ওই নয়নের সাথে আমাদের ঘনিষ্ঠতা, হোটেলের রাহাজে বসে আমরা অনেক দিন মিটিং করছি। ওই শামসুর রহমান অগবাণী পত্রিকা চালাইত, যুবদলের সেক্রেটারি ছিল, জাতীয় যুবদল। আমি আবার বিপ্লবী যুব পরিষদের সেক্রেটারি ছিলাম, জাতীয় শ্রমিক দলের সভাপতি ছিলাম। জাতীয় শ্রমিক দল হল ন্যাপের সহযোগী সংগঠন। এটার সেক্রেটারি ছিলেন আলমগীর সিদ্দিকী সাহেব, যশোরের বড় ন্যাপ নেতা। তো আমরা যেভাবে হোক ওখানের থেকে ঘনিষ্ঠতা ওনার সাথে। ইতিহাসের চাকা পিছনে ঘুরিয়ে নেওয়া হবে তখনই আমরা বলেছিলাম, আওয়ামী দুঃশাসকেরা ইতিহাসের চাকা পিছনের দিকে ঘুরিয়ে নেবে, এই কথা তখনই আমরা আলাপ আলোচনা করেছিলাম। এবং সেখানে আমি এক মিটিংয়ে বলেও ফেলেছি, মাহবুব আলী মিলনায়তনে বলেও ফেলেছি যে দেখেন, শেখ মুজিব কি অপরাধ করেছে এই ক্যাসেট বাঁচতেছে না, এই ক্যাসেট বন্ধ হয়ে গেছে, কিন্তু তার ক্যাসেট বাজা শুরু হয়েছে। 7ই মার্চের ক্যাসেট, ভুয়া ক্যাসেট। 7ই মার্চে সে বক্তৃতা করে ফেলাইছে, কমপ্লিট করছে যে তোমাদের যা আছে শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি। তাহলে প্রশ্ন জাগে 17ই মার্চে পাকিস্তানিদের সাথে বৈঠকটা কি কারণে? 17ই মার্চের বৈঠক 25শে মার্চ সন্ধ্যা পর্যন্ত
ইয়াহিয়া খানের লোকে দেখা করতে যায় শেখ মুজিব, ডাবল পতাকা বেঁধে দেওয়া হয়, একটা হলো পাকিস্তানি পতাকা আর একটা হলো স্বাধীন বাংলার পতাকা মানচিত্র। তাহলে ওই দুই পতাকা দেখে ইয়াহিয়া খান যে দলিলে দস্তখত করা হবে শেখ মুজিবের, সেই দলিলে দস্তখত না করাইয়া বাস্টার্ড কইয়া গালি দিয়া ইয়াহিয়া খান যে হেলিকপ্টারে উঠে ভাগিয়ে গেল পাকিস্তান, এবং শেখ মুজিব জায়গা 32 নম্বরে আশ্রয় গ্রহণ করল। পৃথিবীর বহু দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, কোনো দেশের নেতা এরকম উন্নত হয়ে থাকে না। সে কোনো ততদিনের জায়গা গুমো কালকে হরতাল দিয়ে দিছে। ওরা আবার ওইখানে আরেকটা খবরও আছে, সেই খবরটা কতটুকু অথেন্টিক আমি তো এটা বুঝি নাই। এটা যাই হোক, ওটা ওই আলোচনা এখানে আনতে চাই না। সেটা মূল কথা কি? মূল কথা হলো যে দুইজন নেতা আমাদের তখনকার 69-এর বা পাকিস্তান সৃষ্টির আন্দোলনের, মৌলানা ভাসানী এবং শেখ মুজিব, আওয়ামী লীগের তখনকার সভাপতি, 69-এর সভাপতি, 70-এর সভাপতি, 71-এর সভাপতি। তাহলে দুইজনের দুইটা আকাঙ্ক্ষা ছিল। মৌলানা ভাসানীর আকাঙ্ক্ষা ছিল পাকিস্তানের প্রদেশগুলিকে নিয়ে কনফেডারেশন করে তার চেয়ারম্যান হওয়া, আর শেখ মুজিবের আকাঙ্ক্ষা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। দুইজনের দুইটা আকাঙ্ক্ষাই ফেল করেছে, আগাগোড়া ফেল করেছে। এরপরে দেখা গেল যে মুক্তিযুদ্ধে শুরু হওয়ার সাথেই মৌলানা ভাসানী সিরাজগঞ্জ দিয়া নৌকা যুগে সাইফুল্লাহ রহমানের সহ লইয়া উনি মুরাদুজ্জামান সিরাজগঞ্জের ওদেরকে লইয়া উনি আসামে চলে যান, এবং আসাম থেকে এক সংসদ সদস্য তাকে খবর দেন, উনি নৌকা থেকে খবর দেন। সে আবার মিটিংয়ে ছিল, সে মিটিং থেকে আইসা মানে হুজুরকে রিসিভ করে এবং মিটিংয়ে বক্তৃতা না দিয়ে বলছে যে বাংলাদেশ থেকে, স্বাধীন পূর্ব পাকিস্তান থেকে একজন নেতা আসছে, মৌলানা ভাসানীর নাম বললো, আমি তিনাকে রিসিভ করতে চাইতেছি। তিনাকে যাইয়া এইটা হলো 29-29 মার্চ ওনাকে রিসিভ করল। এদিকে তো জিয়াউর রহমান সাহেব প্রথম ঘোষণা দিলই রাষ্ট্রপতি হিসেবে যে আমি মেজর জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করি। তারপরে 12 ঘন্টা বা 13 ঘন্টা পরে ওনার ঘোষণা চেঞ্জ করলেন উনি নিজে সউদ্যোগে। ওখানে কেউ কোনো কাপ্তানি নেই। জিয়াউর রহমান সাহেবের পক্ষে আমাকে বলতে হয় এই জন্যে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর এই অঞ্চল যদি স্বাধীন না হতো তাহলে কোর্ট মার্শাল হইলে জিয়াউর রহমানের হতো, অন্য কোনো মাতারির পুতের কোনো ক্ষতি হইতো না, এভাবে বলতে হয়। অথচ একেবারে জাতির জনক, একদিকে চটি জুতা আবার তার মধ্যে পিতা, অনুন্নত জাতি তার আবার পিতা। আরে কি খোদার গজব এটা, যে কত লজ্জাস্কর ব্যাপার। সিরাজ সিকদারের মতো মানুষের এরকম মাইয়া হাতা কুচিয়ে বলছে কোথায় এখন সিরাজ সিকদার। এই হলো শেখ মুজিব। ওই শেখ মুজিবের কী কী কুকর্ম এটা নাই। ওই ক্যাসেট না বাজার কারণে এই যে এরা ইতিহাসের চাকা পিছনে ঘুরিয়ে শেখ হাসিনা, এই আওয়ামী বিএনপির মতো রাজনৈতিক দলের ব্যর্থতা। বিএনপি যদি এই ব্যর্থতার পরিচয় না দিত, রাজনৈতিক লোকদেরকে সমাগম করে রাজনৈতিক লোকদেরকে দায়িত্ব দিয়ে, আমি ওই যে বলতে যে বললাম মৌলানা মহিউদ্দিন সাহেব সহ 30 জন নেতা, আমি এইভাবে এই চেয়ারে বসা, বেগম খালেদা জিয়া ওই চেয়ারে বসা, আর আমাদের একজন শ্রদ্ধাভাজন মানুষ, আমার যে সেক্রেটারি, আমাদের মানিকগঞ্জের, হ্যাঁ খন্দকার দেলোয়ার সাহেব, উনি দাঁড়ানো, আর এই নজরুল ইসলাম খান সেও দাঁড়ানো।
খালেদা জিয়ার পিছনে। আমি বললাম যে আপনারা ম্যাডাম বেগম খালেদা জিয়া বললো ওনারা ওই আমরা 3 দফা দাবি নিয়ে তখন মাঠে 3 দফা দাবি হইল নারী নীতিমালা, তারপরে আপনার ওই যে শামীম আফজালের অব্যাহতি, এবং শেখ আবদুল্লাহ আমার ফোন করে বলল যে মমতাজ ভাই আপনি একটু শেখ আবদুল্লাহ শেখ হাসিনার সিটে কনস্টিটিউন্সিতে একটু পরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে, ওদের ধর্ম বিষয়ক সম্পাদক। সে আমার বললো যে আপনি একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। আমি বললাম যে কী কথা বলবো, উনি তো বললো যে উনি কী করছে এটাই দাঁড়িয়ে দিল, তো উনারে বুঝাবে কেন, উনি কী করছে আপনারা ছেলেরা বসেন, ওনার রাজনৈতিক উপদেষ্টাকে নিয়ে আপনি বসেন, আমরা আসবো 2-3 জন কথা বলবো আপনাদের সাথে। তো এসটি ইমাম তার সাথে কথা বলতে যাইয়া সেখানে যাওয়ার আগে আমি বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে গেছি, বেগম খালেদা জিয়ার সাথে ওই বৈঠকটা। বেগম খালেদা জিয়াকে আমি বললাম যে একটা ফালতু বিচারপতি খায়রুল হক সে মনসিনা মহলের ঘটনাকে কেন্দ্র করে 5ম সংশোধনী বাতিল করে দেয়, তারপরে আপনি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আছেন, আপনি এটা ধরলেন না কেন, করলেন না কেন, বললেন যে এটা আমাদের ভুল হয়েছে। তারপরে আমি বললাম যে আমি বললাম কাবিন আছে স্বামী নেই, চুক্তি আছে পানি নেই, এই স্লোগানকে আপনারা সম্বল করে আপনারা পানি চুক্তির বিরুদ্ধে মাঠে যাই আপনারা তুমুল কর্মকাণ্ড করলেন। তারপরে 2/3 মেজরিটি নিয়ে তো আপনারা আমাদেরকেও টাইগার বলতে পারতেন, অলিয়াদ ভাই আছে, তারপরে কমরেড মেহেদি ভাই আছে, তারপরে শফিউল আলম প্রধান, শেখ শওকত হোসেন নীলু, আমাদেরকে টাইকা তো চা খাওয়াইয়া বলতে পারতেন যে পানি চুক্তির বিরুদ্ধে আপনারা কথা বলেন, সেটা তো করলেন না। আপনি এজেন্ডাবিহীন 91 সালে আপনারা কি করছেন, লং মার্চ করছেন, আপনারা বলতে বলতে এইভাবে বলছেন যে ভাসানির মতো লং মার্চ, যদিও আমরা বলি নাই কোথায় ভাসানি কোথায় বিষ্ণাই মতুনি, সব এক হয়নি, এটা আমরা বলি নাই। আমরা চার দোকানে বসে কথা বললেও এটা বিএনপি আপনার অ্যাকাউন্টে জমা হয় লাভ, তো আপনি আমাদের মতো মানুষগুলি তো 1 কাপ চা খাওয়াইলেন না দাওয়াত করে, 2-3 বার করে ক্ষমতায় আসলেন, কি হইলো আপনার, কি হইতো ক্ষমতায় চা খাওয়াইলে, সম্মান দিলেন না। এগুলি শেষে দেলোয়ার ভাই দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলল যে ম্যাডাম বিপ্লবী নেতা তো, ওনার সাথে আমি কথা বলে তারপরে আপনাকে রিপোর্ট। তখন বলল যে ওই যে ওকেও রেখে নজরুল ইসলাম খানকে রাখার জন্য বলছি। বললাম যে দেলোয়ার ভাই খামাখা কী কথা বলবেন, কোনো কথা তো এখন রাখা যাবে না, আর আপনারা ক্ষমতা আসতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আমার এখন কথা হইল যে খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, আপনাদের পক্ষে যায় এমন কোনো কথা আর বলবো না, এখন ভালো লাগে না, বহু বলছি, আপনারা লেপটা বুঝে খাইয়ালেন সব, আর শেষে আওয়ামী লীগের কাছে জিম্মা দিয়া আপনারা ভাইয়া যান। এইভাবে তো রাজনীতি হয় না, যারা রাজনীতি করে তাদেরকে মূল্যায়ন করবেন, তাদের রাজনীতিতে শেয়ার করবেন, আপনারাও লাভবান হবেন, অন্যরাও লাভবান হবে, সম্মানী হবে। আপনারা রাজনৈতিক লোকদেরকে সম্মান করবেন না, আপনারা এইভাবে খালি একা সব লইয়া যাবেন। বিপদে পড়লে জিয়াউর রহমানের দিয়া যদি শেখ মুজিবের সাথে না পারেন তখন লন ভাসানি, বিপদ উদ্ধার হয়ে গেলে করেন শয়তানি। আমি একা একা কিছু করতে পারিনি, স্বাভাবিকভাবে আপনাদেরকে আমরা চিনি, রাজনীতিতে আর কোনো ছাড় দেওয়া যায় না, দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন যে ইস্যুতে আপনারা বা আমরা যে ইস্যুতে কথা বলতেছি, সাংবিধানিক সভা গণপরিষদের নির্বাচন, আসলে এটা ছাড়া জাতিটাকে রক্ষা করার কোনো পথ না, কোনো গত্যন্তর না। এটা নভেম্বরে দেখাইছি, 2015 সালে আমাদের একটা লিফলেট আছে, সেখানে আমি বলেছি যে গণপরিষদের নির্বাচনের উদ্যোগ নিয়ে সংবিধান অধিকতর সংস্কার যাই হোক যা বলছি, সংবিধানের উপরেই কথা বলছি, জাতিকে জনগোষ্ঠীকে বলছি যে আপনারা 2 মিনিট হইলেও অন্তত 2 মিনিট হইলেও জাতির জন্য একটু চিন্তা করেন না, 2টা মিনিট দৈনিক সময় দেন জাতিতে।
জীবনে তো সব টাকা বসেই রুজি করতেছে, 2টা মিনিট হইলেও সময় দেন জাতিটাকে। এভাবে বলছি ভাই, যদ্দূর পারছি স্টিকার লাগাইছি, আন্দোলন সংগ্রাম যদ্দূর পারছি এক ব্যান্ডের হিসাবে ছোটোখাটো করেও করছি। এখন যদি বড় কিছু করা যায়, এখন বড় কিছু করা যাবে, এটা আমার মাথায় আসতেছে। কিভাবে করে পায়খানা বানানো যাবে, হাগমুখী খাইমুটা কি? একেবারে পরিষ্কার কথা রে ভাই, এখানে বয়স হয়ে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি আপনার এইখানে যে বসে রয়েছি, আমার নাতি 2টা আমার জন্য অপেক্ষা করতেছে, যাইয়া তারা ভালো তরকারি পাক করে খাওয়াইতে হবে। তরকারি পাকের লেগে ওই বুয়ার হাতে তরকারি পাক খাই না আমি নিজে। আপনার বাবু গুরুতর অসুস্থ, কিডনি রোগী, তরকারিটা আমি পাক করি। তো এই যে ফোনের উপরে ফোন করতেছে, আমি এখানে বসে রয়েছি, বলছি যে মিটে গেছে। এখন ঘটনাটা হলো যে জাতিটাকে রক্ষা করতে হলে জাতীয় সংবিধান, এই দলিলটা আমাদের করতে হবে। এটা কেন করতে হবে, এটা বারবার বলেছি। এটা যেই কারণে করতে হবে, সে কারণটা আপনারা কিন্তু পরিষ্কার করতে হবে লেখাজোকার মধ্যে। মৌলানা ভাসানী গিয়ে পরিষ্কারভাবে 72-এর সংবিধানের প্রতিক্রিয়া জানতে গেছে। মৌলানা ভাসানী বলছে যে পাকিস্তানি প্রতিনিধি দ্বারা রচিত, ভারতীয় স্বাধীনবাদী গোষ্ঠী দ্বারা অনুমোদিত এই সংবিধান আমার জাতিকে প্রতিনিধিত্ব করতে পারে না, সে কারণে এটা আমি মানি না। একেবারে ছাইলা বেলাই দিচ্ছে। এইটা উনি তখন গৃহবন্দী সন্তোষী মৌলানা ভাসানী। তো এইগুলি, এটা আপনাকে দালিলিকভাবে মৌলানা ভাসানীকে একটু সামনে আনেন, আর নিজেরা ছোটোখাটো করে। আমার মনে হয় আমরা যদি পয়সা কড়ির জন্যে মানে জনগণের কাছে যাই, খরিয়াদের কাছে না যাইয়া জনগণের কাছে যাই, 100 টাকা 200 টাকা করে যদি আমরা কালেকশনে নামি, 200-500 টাকা করে যদি কালেকশনে নামি, আমার মনে হয় আমাদের টাকার অভাব হবে না। কথা কিন্তু আমি একটা গুরুতর কথা বলছি, এটা প্রমাণিত। আমি ওই যে আপনার 96 সনের শেষের দিকে নির্বাচনটা, আমি রমনা তেজগাঁও থেকে প্রার্থী হয়েছি। তো আমি 27,500 টাকা, 27,150 টাকা খরচ করছি সর্বমোট। তার মধ্যে 17,000 টাকা একটা মিটিং করে পাইছি। বলছে যে আমি আরেকটা মাইক লাগাইতে হবে, মিটিং করতে হবে, টাকা দেন নাকল পড়াতে। দেখলাম যে পাবলিক টাকা দিচ্ছে, 17,000 টাকার মতো আমি পাইছি। তাহলে পাবলিক টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে, পাবলিক টাকা পয়সা দেয়। ওই ব্যবসায়ীদের কাছে আপনি 4 দিন ঘুরবেন, 5 দিন ঘুরবেন, 6 দিন পরে ঘুরবেন, যে 5,000 টাকা দিয়া বলবেন যে ভাই এখন ব্যবসা বাণিজ্য ভালো না, এই সেই নানান তান বগিযোগি করবে। পাবলিক কালেকশনটা প্রচারও বাড়বে, সমর্থকও বাড়বে, অ্যাট দ্য সেম টাইম তার পার্টিসিপেশনটা, অর্থনৈতিক অবস্থাটা আমরা বুঝে পাব। এই অবস্থাটা চিন্তা করে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে নামেন এবং সিরিয়াসলি নামতে হবে। একজন অসুস্থ হলে, যেমন এই যে আবু সাইদদের মতো, একজনে গুলি গেলে একজন পড়ে যায়, বাকিরা সব দাঁড়াইয়া যায়। এইরকম মনোবৃত্তিটা আমাদের মধ্যেও থাকতে হবে জাতিটাকে রক্ষা করার জন্য। জাতীয় দলিলটা আমরা করে দেওয়া, এবং ওই যে কি নামে এই ভদ্রলোকের, সে যেটা বলছে এইটাও খারাপ প্রস্তাব না। মানে ইশতেহারের মধ্যে তো সব নির্বাচনের প্রতিনিধিদের আসবেই, তবে আমরা কথাও বলতে থাকি, অ্যাট দ্য সেম টাইম সংগঠনটাও বসাইতে থাকেন। ভালো একটা প্ল্যাটফর্ম করে মাঠে নির্বাচনে অংশগ্রহণের জন্য অবস্থান নেওয়া এবং কিছু সহযোগিতা আর্থিকভাবে নেওয়া, এটা লিডারশিপটা একটা ইয়ে করে, মানে একটা অ্যাসেট আমাদের আছে। আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করি মাঝখানে, আর একটু ক্লিয়ার করবেন এই যে জনগণের কাছ থেকে টাকা আনার কথা আপনি যেভাবে বললেন,
জনগণের কাছ থেকে টাকা পাওয়ার একটু ওয়েটা আর একটু স্পষ্ট। আমরা মিটিং করব, আমরা যাব জনগণের কাছে, যাই হাঁটতে হাঁটতে বলবো, লিফলেট দেবো যে ভাই আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের কিছু সহযোগিতা তো টাকা পয়সা দেন, যে যা পারেন, সিগারেট না খেয়ে টাকাটা দেন, এইভাবে আমরা সহযোগিতা যে যেমন পারে, হ্যাঁ, যে যা পারেন, এখানে কোনো 500 পারেন, 50 পারেন, হ্যাঁ যা পারেন দেন, 20 টাকা দেন, 20 টাকা দেন, 10 আচ্ছা, সিগারেট খাওয়া ছেড়ে দেন, 20 টাকা। সুন্দর একটা বস্তা আছে, সিগারেটটা ছেড়ে দেন, 20 টাকা দেন। হ্যাঁ, আমরা সংবিধান পরিবর্তন করব, আমরা সংবিধান পরিবর্তন করব, আমাদের সংবিধান জাতীয় দলিলটা আমরা রচনা করে দিয়ে যেতে চাই। এই হলো আমরা কমিটেড, আমরা জনগণের কাছে কমিটেড, এখান থেকে আমরা লড়বো না। আর এখানে আমার বিশ্বাস না করার কোনো কারণ নাই, জনগণের আমাকে বিশ্বাস না করার কোনো কারণ নাই, কারণ আমি এই জীবনের 40-45 বছর 50 বছর আমি অক্ষ করেছি, আমি বাংলা ভাষারই কর্মী হিসেবে। আর লোভ লালসায় তো আমার কোনো কাজ করে না, এটা প্রমাণিত। জিয়াউর রহমান সাহেব এমপি বানাইতে চাইছে দাদু ভাই, আমি যাই নাই। এরশাদ সাহেবের মন্ত্রিসভায় যাওয়ার সুযোগ ছিল, আমি যাই নাই। আমি বলছি যে আমার জন্ম হয়েছে মাথা ভাড়া দেওয়ার জন্য হয়নি, আমি মাথাটা ভাড়া দেব না। আমার নেতা ভাসানি, আমি ছাড়াই শয়তান, যদ্দূর পারি তদ্দূর করবো, নাহলে আমার করতেই হবে। আমার কেউ কিনে দিচ্ছে না তো, আমারটা আমি এক ব্যান্ডে করবো, কথা বললে অপরাধী শেষ হবে, অপরাধ শেষ হবে, অপরাধ কমে যাবে, অপরাধীরা পালিয়ে যাবে। কবিতায় আছে যে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যুবকেরা, ছেলেরা গিরাও দিয়া তোদেরকে বলবে, হ্যান্ডস আপ হারামজাদা, পালাবি কোথায়? এই ধরবে তো করে তো ধরছে, পালাই গেছে। আবার এখন বিদেশেও ধরবে, বিদেশেও তারা সেফ না। দেখবেন যে বিদেশে কত লোক পিঠা খায়, শুরু হবে পিঠা, পাইলেই পিঠাবে, ওখানে পালাইয়ে থাকতে হবে, ওখানেও তারা পালাইয়ে থাকতে হবে বিদেশে যেগুলি গেছে। তো আমি ওই অনুরোধ হলো একটু বসে গেছে সুন্দর করে পরে নামে, আর কথায় এবং কাজে সামঞ্জস্যতা রেখে আগাইতে হবে সুন্দরভাবে। যে কদিন বাচ্চা থাকি আসি আপনাদের সাথে থাকবো। আল্লাহ আমাদের সহায়ক হোক। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। তো সেদিন ছিল না, আমি একটা প্রস্তাব সেই গত মিটিংয়ের আগের মিটিংয়ে করছি যে প্রবীণ রাজনৈতিক যে অভিজ্ঞতা, তরুণের তারুণ, সৈনিকের সাহসিকতা, তিনের সমন্বয় রক্ষা পাবে স্বাধীনতা শীর্ষক আলোচনা। এইটা করে আমরা যদি প্রকাশ্যটা নিতে পারি, কথাবার্তাগুলি আমরা বললাম, যা ঘটে গেল, যা সামনে ঘটতে পারে সম্ভাবনা, যেমন সেনাবাহিনীতে প্রমোশন দেয়, ব্যবসায়ীরা যাইয়া দেখা করে, ইউনুসের লোকে দেখা করলো, আবার সেনাপ্রধানের সাথে যাইয়া দেখা করে। কিসের আলামতে? কেন? তুই কে বেড়া? তুই আগের দিনে তো মানুষ মারছিস, পরের দিন কইতেছিস যে 5 জন আহত হয়েছে গুতা খাইয়া। এই সমস্ত ঘটনা, এগুলি আমরা কথা বলি না, এবং আমাদের জাতিটাকে সজাগ করা, সচেতন করা, এবং বিএনপিও যেই ইয়েগুলি করতেছে, লুটপাট, এবং এই যে আমার মহল্লাতে অনেক দখল প্রক্রিয়া তারা করতেছে, অনেক দখল, এগুলিতে এখন কেমনে সামাল দিবে? সেই মানে বেহাল বেকার অবস্থা হয়ে যাবে, এবং আওয়ামী লীগওয়ালারা বগল জবা করে এরকম করবে যে হ্যাঁ এখন দেখো আমরা, আমাকে নেত্রী কইছে যে আমরা না থাকলে তোমরা আরামে থাকতে পারো, এখন বুঝো এই কথা কই।
কিছু পারবে না তারা করতে, কিন্তু এই কথাগুলি তো বলার সুযোগ না। আমাকে পোলাগুলি রক্ত দিল আমাদের সন্তানেরা, সেটাকে এইভাবে বেসতে যেতে দেওয়া যায় না, এইভাবে বেসতে যেতে দেওয়া যায় না। এই সন্তানদেরকে ওই তরুণের তারুণ্য, সৈনিকের সাহসিকতা, তাদের বুদ্ধি কম এটা বলা যাবে না, তাদের বুদ্ধি কম না, তাদের অভিজ্ঞতা নেই। সেই জন্যে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা, রবীন্দ্রের রাজনৈতিক অভিজ্ঞতা, তরুণের তারুণ্য এবং সৈনিকের সাহসিকতা। যে সৈনিকগুলি নিচের লেভেলের আছে, সৈনিকেরা সাহসী, এদেরকে ইয়ে করা যায়। তো এটা একটা প্রোগ্রাম করা যেতে পারে, চিন্তা করেন যদি করতে চান তাহলে সেভাবে আগানো।